আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা হলো মূলত দুটি বিষয় নিয়ে থাকবে তো ঠিকই। তবে প্রথমত আমরা যেটা আজকে মেইনলি শুনবো তা ছিল হবিষ্যাণু নিয়ে কিছু কথা। যেমন আপনারা যে লেখাটা দেখেই আলোচনায় ঢুকেছেন, যে সময়টা আপনারা দেখেছেন, সেই সময়টা একটা অ্যাপ্রক্স দেওয়া হয়েছে। সেই সময়ের মাঝামাঝিতে আমাদের কি করে নেওয়া দরকার সেটা যেমন শুনবো, তার সাথে সাথে আমরা হবিষ্যাণু ব্রততে প্রয়োজনীয় যে জিনিসপত্র কি কি লাগে, যেগুলো আমাদের আগে থেকে বলতে পারেন রেখে দেওয়া দরকার বাড়িতে, অথবা সেদিন কেমন কেমন কিসের মাধ্যমে আমাদের সম্পূর্ণ দিনটাকে আমরা কাটিয়ে থাকি, সেই সব সম্বন্ধেই আজকে আমরা সাধারণত শুনবো। তাছাড়া সময় যদি শেষের দিকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হবিষ্যাণু ব্রত নিয়েই কিছু এক্সটেন্ডেড ভাবে কিছু কথা হয়তো জানবো, যা শ্রী ঠাকুর নিজেই বলেছেন। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। এই যে হবিষ্যাণু ব্রত, প্রথমেই বলে রাখি, যদি এই জিনিসটা কেউ নাও জেনে থাকেন কিংবা আগের আলোচনাটি আগের ভিডিওটি হয়তো যারা শোনেননি তাদের জন্য, তা হচ্ছিল আগামীকাল, অর্থাৎ আগামীকাল অর্থে 27শে জানুয়ারি। তার কারণ ভিডিও কোন দিন আপনারা দেখছেন তা তো আমার জানা নেই, তাই আমি ডেটটাও বলে দিচ্ছি। 27শে জানুয়ারি শ্রী শ্রী ঠাকুরের তিরোধান তিথি অথবা মহাপ্রয়াণ তিথি। এই মহাপ্রয়াণ তিথিতে শব্দ শুনে বোঝা যাচ্ছে যে সেদিন বাস্তবে কি হয়েছিল। ঠিক এই জিনিসটা মহাপ্রয়াণ বা তিরোধান, এটা 1969-এ ঠাকুর যখন দেহ রাখেন, সেই জিনিসটাকে মাথায় রেখেই বলতে পারেন আমরা এই হবিষ্যাণু ব্রত গ্রহণ করি, হবিষ্যাণু ব্রত পালন করে থাকি সেই দিনটা। এবারে সেই দিনটা যে আমরা পালন করি সেটা তিথি অনুসারে আমাদের পালন করতে হয়, দিন অনুসারে কিন্তু না। এবারে এই তিথি অনুসারে আমাদের হবিষ্যাণু ব্রতর জন্য সবচাইতে প্রথমে আপনাদের বলে রাখি যে জিনিসগুলি আমাদের প্রয়োজন তা কি না, তা হলো আতপ চাল, সন্ধই বা লবণ, মুগ বা মটর ডাল সিদ্ধ, তিল বাটা, কাঁচা কলা সিদ্ধ, পাকা কলা, ঘৃত, আম, দুধ, জব, হরিতকি ও আমলকি গ্রহণ করা যায়, অর্থাৎ এই হবিষ্যান্নে। আমি কথাগুলি কোত্থেকে পাচ্ছি তা হলো আপনারা হয়তো একটা বই জেনে থাকবেন অনেকেই, তা কি না, তা হচ্ছে যে উপাসনা যে বইটা থাকে, যেটা দীক্ষা দেওয়ার সময় সাধারণত দিয়েই দেওয়া হয়, কিংবা এই বইটা দেখবেন খানিকটা কিছুটা এইরকম সাইজের দেখতে। তো এবারে এখানেই একটা জায়গায় এই কথাগুলি লেখা আছে, তো আমি সেইগুলোই জাস্ট আপনাদের পড়ে বলছি যে এই যে জিনিসগুলি বললাম, আতপ চাল, সন্ধে বলবল, মুগ বা মটর ডাল সিদ্ধ ইত্যাদি আরও যেগুলো বললাম, সেইগুলোই কিন্তু আমরা বাস্তবে হবিষ্যাণু ব্রতর দিন গ্রহণ করে থাকি। কথাটা হলো এবারে হবিষ্যাণু ব্রততে যেটা করা হয়ে থাকে, সাধারণত আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে সেদিন যে টাইমিংটা আপনারা দেখেছেন সেই টাইমিংটা হলো দুপুরে কিংবা মধ্যাহ্নে, যদি বলি মধ্যাহ্নে হবিষ্যাণু ব্রত গ্রহণ করাই হলো বিধান, সেটাই হলো বিধিমাফিক করা হয়। এবারে এই যে মধ্যাহ্নে আমরা যেটা গ্রহণ করি তাতেই কিন্তু এই জিনিসগুলি সাধারণত ম্যাক্সিমামটাই কাজে লাগে, এইগুলি গ্রহণ করা হয়ে থাকে মধ্যাহ্নে বলতে পারেন খাবার হিসেবে। এবারে সন্ধ্যাবেলাও কিছু কিছু আমরা জিনিস খেয়ে থাকি, যেমন হলো ঠাকুরের কাছে কিংবা বলতে পারেন বাড়িতেও যদি থাকে আমরা ফলমূল যেগুলো হয়ে থাকে
এবারে সেই ফলমূলের মধ্যে দেখবেন অনেক জায়গায় দাওয়াও হয়ে থাকে, সেগুলিও খাওয়া যায়। তার সাথে সাথে সাবু, এটাও কিন্তু দেওয়া হয়ে থাকে, সেখানে কলা টলা দিয়ে ভালো মতন করে মাখিয়ে দেওয়া হয়, সেটাও সন্ধ্যাবেলা। এটাই হলো সারাদিনের খাওয়া দাওয়ার মধ্যে যা আসবে। তাছাড়া সকালবেলা দাঁত মেজে যখন আমরা ঘুম থেকে উঠি, তারপরে যেটা আমরা স্বাভাবিকভাবে দীক্ষা নেওয়ার পরে হয়তো শুনেছি আর যেটা করে থাকি, তা ছিল ঠাকুর যে পাতাটি খেতে বলেছেন সেটা আমরা তো খেয়ে থাকি, সেটা কালকেও আমরা অতি অবশ্যই খাবো। সেখানে কোনো রকম রেস্ট্রিকশনস কিংবা সেখানে কোনো রকম কোনো বিধান দেওয়া নেই কিংবা বলা হয়নি। এটা গেল খাওয়া দাওয়ার ব্যাপারে। তারপরে হচ্ছিল বাদ বাকি পুরো দিনটা। শুরু করা যাক একদম প্রথম থেকে। তাহলে ঘুম থেকে যখন আমি উঠছি, কালকে যেহেতু হবিষ্যান্ন ব্রত, সবচেয়ে প্রথমে একটা কথা বলে রাখি, দেখবেন বলা হয়ে থাকে, এখানে একটা কথা বলাও হয়েছে যে হবিষ্যান্নের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপ পরায়ণ হইয়া থাকা। এই যে কথাটা ইষ্টমন্ত্র জপ পরায়ণ, এবারে এই ইষ্টমন্ত্র জপ পরায়ণ হয়ে থাকাটা, এটা কিন্তু দীক্ষা নেওয়ার সময় এমনি আমাদের বলা থাকে যে সব সময় অনবরত নাম করার অভ্যাসটা করে নিতে। আর এটা তখনই হয়ে যায়, তার দয়াতে এটা হয়ে যায়। এটার জন্য তেমন কিছু আহামরি কিছু করতে হয় না, শুধু তাকে ভালোবেসে, তাকে নিজের মনে স্থান দিয়ে শুধু অনবরত নাম করার, বসে বসে নাম করার অভ্যাসটা কয়েকটা দিন করতে হয়। এবারে এইটা তো পুরো একদম লাইফ টাইমের জন্য একটা জিনিস, যেটা বসে নাম ধ্যান করার। কিন্তু প্রথম কয়েকটা দিন করার পরে কি হয়, তখন আস্তে 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 নাম আপনা থেকেই হতে শুরু হয়ে যায়। তখন আমি কারোর সাথে কথা বলছি তো তখনও নাম চলে, কিংবা আমি বসে আছি তখন নাম চলবে, আমি কোনো কাজ করছি তখনও নাম চলবে, বাথরুমে যাচ্ছি, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায়, রাস্তায় হাঁটছি, যেখানে যাই করছি না কেন, নাম অটোমেটিক্যালি ভিতরে তার ক্রিয়া করেই যাচ্ছে। আর তার প্রতিক্রিয়া এমনিই তখন ঘটে, যে জিনিসটার ক্রিয়া হচ্ছে তার প্রতিক্রিয়া তো এমনিই দেখা যাবে, তাই না? তাই এই জিনিসটা এবারে এই কারণে এখানে বলা হয়েছে, তার কারণ এটা একটা বিশেষ করে জোর দেওয়া। এই কারণে এখানে এটা বলা যে হবিষ্যের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপ পরায়ণ হইয়া থাকা। তারপরে বলা হয়েছে ত্রিসন্ধ্যা স্নান করা। ত্রিসন্ধ্যা স্নান করা মানেটা কি? ত্রিসন্ধ্যা স্নান করা মানে হচ্ছে হলো, স্নান করা তো বোঝাই যাচ্ছে, এটা তো আলাদা করে কিছু বলারই নেই। ত্রিসন্ধ্যা বলতে এখানে ত্রি মানে তিন, সন্ধ্যা বলতে এখানে আমরা সন্ধ্যা মানে যা বুঝি সেটা না। এখানে সন্ধ্যা বলতে যে সন্ধিক্ষণগুলো হয়, এই বিষয়টা শ্রী ঠাকুর একবার বলতে পারেন আলোচনা করেছিলেন, তাই এটা আমি আপনাদের বলছি। সন্ধ্যা কথার অর্থ হচ্ছিল যে সন্ধিক্ষণ, সেইগুলোকে বলা হয়ে থাকে এক একটা সন্ধ্যা। তাই ত্রিসন্ধ্যা মানে সারা দিনের মধ্যে যে তিনটে সময় সন্ধিক্ষণ হয়, সেই তিনটে সময় স্নান করা। তাই এবারে ত্রিসন্ধ্যা, তাহলে ব্যাপারটা কি না, যেমন হচ্ছিল দেখা গেল এই যে বিকেলবেলা দেখবেন একটা প্রকার প্রকৃতির একটা বলতে পারেন ভাব থাকে। সন্ধ্যা যেটা বিকালের পরে আস্তে আস্তে যেটা গড়িয়ে যায়, তখন সন্ধ্যা হয়, তার একটা বলতে পারেন ভাব থাকে। এই যে মিডিল যে টাইমটা হয়, এই যে মাঝখানে যে সন্ধিক্ষণ, যেটা কি না কি করছে, যোগ করিয়ে দিচ্ছে এই দুটো জিনিসকে হতে, এই বিকালের থেকে কাটিয়ে নিয়ে গিয়ে সেটা সন্ধ্যা যে হলো, এই সময় কি না আমরা সন্ধিক্ষণ বলি। এই যে সন্ধিক্ষণ, তাহলে এইরকম সারাদিনে তিনবার হয়। এটা যদি না জানা থাকে আপনারা জেনে নেবেন। তো এইরকম যে তিনটে সময়, সেই তিনটে সময় আপনারা চান করার আর কি বিধি আছে স্নান করার জন্য, এটা হচ্ছিল বিধান। তারপরে কি বৃথা বাক্যালাপ বর্জন। বৃথা বাক্যালাপ বর্জন, এই যে কথাটা আছে, এটা কেন বলা হয়েছে? নানান রকম আঙ্গিকে কথাটা দেখা যেতে পারে। যেমন অতিরিক্ত কথা বলে কি হয়, অতিরিক্ত কথা বলে দেখবেন মাইন্ডটা অ্যাটেন্টিভ থাকে না তার প্রতি। এই যে মাইন্ডটা যে অ্যাটেন্টিভ থাকে না, অথচ প্রথমে যেহেতু আমাকে বলা হয়েছে কি না সারাটা দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপ পরায়ণ হইয়া থাকা, এবারে হয়তো দেখা যাবে আমার অভ্যাস নেই, তাহলে আমি সেক্ষেত্রে ইষ্টমন্ত্র জপ পরায়ণ হয়ে থাকবোটা কি করে? ম্যাক্সিমাম টাইমটা তো আমি চেষ্টা করতে হবে ওটাই। তাই সেই দিনটা অন্তত অযথা, যেখানে আমার কথা না বললেও হতে পারে,
সেই জায়গায় আমি অ্যাভয়েড করব কথা বলার জন্য, দিয়ে কি না সেই সময়টুকুকে আমি কাজে লাগাবো কি না আমার ঠাকুরকে নিয়ে আমার ভাবনাটা থাকবে। এটাই হচ্ছিল বৃথা বাক্যালাপ বর্জন। এইরকম করেই সহজে করা যায়। সহজটা এই কারণে হয়, এইটা কিন্তু মাথায় রাখতে হয়, এটা আমাদের কোনো বলতে পারেন কোনো ট্যালেন্ট না। সহজটা এই কারণে হয়ে থাকে, তার কারণ যেহেতু আমরা এমন একটা জিনিসকে নিয়ে মগ্ন আছি, যিনি কিনা এমন একজন যার মধ্যেই তিনি প্রবেশ করেন, তখনই সে তাতে মগ্ন হয়ে যায়, সে তখন তাতে এমনি মগ্ন হয়ে যায়। যার ফলে এই বৃথা বাক্যালাপ বর্জনটা এই কারণে সহজে কাটিয়ে দেওয়া যেতে পারে। অর্থাৎ আমরা এটাকে সত্যি আমরা এই বাক্যালাপ থেকে দূরে থাকতেই পারি যদি চাই, যদি করার আগ্রহটা থাকে। সেটা কিন্তু আবার না থাকলে কোনো কিছুই না। তাই বৃথা বাক্যালাপ বর্জন এই যে জিনিসটা। তারপরে আরেকটা বলা হয়েছে এবং মধ্যাহ্নে হবিষ্যান্ন গ্রহণ করা এই বিধি, যেটা প্রথমেই আপনাদের যেটা বলেছিলাম যে মধ্যাহ্নে। এবারে এই মধ্যাহ্নর টাইমিংটা কি, সেটাই হচ্ছিল আপনারা যেটা দেখেছেন এই ভিডিওতে ঢোকার আগে, সেই টাইমিংটা ছিল একটা অ্যাপ্রক্স দিয়েছি ক্যালকুলেট করে, সেটা একটা অ্যাপ্রক্স টাইম, সেটাও বলে দিচ্ছি কিভাবে ক্যালকুলেশন করেছি। তা হলো সকালবেলা দেখবেন প্রার্থনার টাইম যে হয়, আর আমরা যখন সন্ধ্যায় যে প্রার্থনা যে আমরা করে থাকি, এই যে দুটো প্রার্থনার যে সময় হয়ে থাকে, সকালবেলা বলতে আবার অনেকে এখানে ওয়ার্ডের উপর দিয়ে যাবেন না, শব্দের অর্থের দিক দিয়ে, তা নাহলে আবার এখানে অনেক কিছু মিনিং হয়ে যেতে পারে। তার কারণ এখানে যে জিনিসটা বলা হয়ে থাকে তা ছিল প্রাতকালীন, আর এটা বলা হয়ে থাকে সন্ধ্যার সময়, যেহেতু এটা বলা থাকে সন্ধ্যাকালীন। তাই এই যে দুটো সময় যে আমরা বিনতি প্রার্থনা করে থাকি, এবারে এই সময়টাকে মাথায় রেখে ভাগ করে ক্যালকুলেশনের মাধ্যমে সেই সময়টা আপনাদেরকে আমি তা থাম্বনেইলে দিয়ে দিয়েছিলাম লিখে। আর সারা ভারতবর্ষ জুড়ে আপনারা যারা যেখানে আছেন, কিংবা বহির্ভারতেও আপনারা যারাই যেখানে আছেন না কেন, আপনারা সেই জিনিসটাকে এইরকম ওয়েতে ক্যালকুলেট করে নিতে পারেন। এই দুটো সময়কে মাথায় রেখে কিভাবে ক্যালকুলেট করতে না করতে হয় তার একটা অ্যাপ্রক্স একটা বলতে পারেন, যদি আমরা ক্যালকুলেশন বের করে নিতে পারি, তা আমরা চাইলে একটু ঘেঁটে ঘুটে গুগল টুগল ঘেঁটে আমরা বের করে নিতে এমনি পারবো। তো সেগুলো করে নিতে পারেন। তবে সাধারণত যে টাইমিংটা দিচ্ছি তার মিড টাইমে যদি আমরা খাই, মিডিল যে টাইমিংটা বলছে অল ওভার কাছাকাছি ওই সময়টা চলে আসে সাধারণত ভারতের মধ্যে। ঠিক আছে, তো এটা গেল হবিষ্যান্নের জন্য। আর তাছাড়া আরেকটা খুবই মেন পয়েন্ট, তা হচ্ছিল জল খাওয়া নিয়ে, জল পান করা নিয়ে। এখানে বলা হয়েছে কি, দিনে একবার পরিমিতভাবে বিধিমতো হবিষ্যান্ন গ্রহণ করিতে হইবে একবার, এবং তাহা ছাড়া নেহাত তৃষ্ণা বোধ করিলে অপারগ পক্ষে জল গ্রহণ করিতে পারা যায়। এই যে তা ছাড়া নেহাত তৃষ্ণা বোধ করিলে, তার মানে হচ্ছিল শুধু জল খেকেও যদি আমি পেটে ইয়ে করি সেটাও না। জল নিয়ে তেমন খুব বাড়াবাড়ি কিছু বলা হয়নি, বলা হয়েছে যদি তেমন নেহাত যদি তৃষ্ণা যদি না আটকাতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপারগ পক্ষে জল কিন্তু খাওয়া যেতেই পারে। এইখানে আবার আরেকটা কথা, সেটা অনেকে একটা জিজ্ঞাসা করে থাকেন, এসব ক্ষেত্রে আবার সেই জিনিসটা মাথায় রাখা দরকার। তা কি, তা দেখা গেল এই যে আমরা খাচ্ছি বা কোনো জিনিস, সাধারণত যারা অসুস্থ মানুষ তারা আমরা কি করে থাকি, আমি ভাবছি জবরদস্তি আমি জল খাবো না, আমার যে জিনিসটা হয়তো আছে সেটাকে আমি অ্যাভয়েড করতে চাইছি, সেটা কিন্তু ঠাকুর কোনোদিন পছন্দ করেননি। এমনকি যে হবিষ্যান্ন ব্রত না, বাস্তবে হবিষ্যান্ন ব্রত করলে আমাদের যে শরীরের যে একটা বিধান আছে, আমাদের যে পুরো বডির যে সিস্টেমটা, এটার উপর একটা এফেক্ট পড়ে। এটাও বলতে পারেন এক প্রকার একটা রিফাইন্ড হয়। তার কারণ আমরা সারাটা বছর এমনি যা ধুমধাম সব খাই, তাই না? তো সেসব ক্ষেত্রে কিছু কিছু দিন এইগুলো করাও কিন্তু শরীরের জন্য ভালো। এবারে এই শরীরের জন্য ভালো দেখতে গিয়ে আমার শরীরটা দেখা হলো আগে থেকে এমনি যা খারাপ আছে, আমি তার উপর যদি এইসব চাপাচাপি করি, এই জলটা যদি না খাই, তাই এই কারণে অপারগ পক্ষে কথাটা এই কারণে জানিয়ে দেওয়া হয়েছে। তাই অপারগ পক্ষে কিন্তু জল কিন্তু অবশ্যই যেন আমরা গ্রহণ করি, সেই জায়গায় কিন্তু জবরদস্তি না করি, নাহলে হিতে বিপরীত হয়ে যাবে। যতটা পারা যায় একদম প্রাণপণে চেষ্টা করা লাগে, কিন্তু নেহাত যখন আমি তৃষ্ণা বোধ করছি যেন অপারগ পক্ষে
জল খাওয়ার এই কারণে বিধানটা আছে, তাই না? তো এইগুলো গেল মেন জিনিসগুলো হবিষ্যান্ন নিয়ে। এবারে এই হবিষ্যান্নে আর কি কি লাগে, আর যেমন আমরা যখন হবিষ্যান্ন ব্রত যখন গ্রহণ করি অর্থাৎ যখন খাই, এই যে দুপুরবেলা সাধারণত দেখবেন আমরা সেদিন চেষ্টা করে থাকি যে কলা পাতা হয়, কলা পাতায় তা খাওয়ার জন্য। এবার এই কলা পাতাটা দেখবেন সব জায়গায় তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে, চেষ্টা করবেন যতটা করা যায়, একেবারে না হলে আর কি করা যেতে পারে, তাই না? চেষ্টা করবেন অতি অবশ্যই কলা পাতাটা যদি সংগ্রহ হয়, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা আছেন তাদের পক্ষে তো সুবিধার একটা বিষয় এটাই। তাছাড়া শহরের দিকে যারা থাকেন তারা যদি কোথা থেকে জোগাড় করতে পারেন, আগে থেকে যদি বলে নেন, কিংবা আজকে যারা শুনছেন এই রাত্রে বলে যদি কালকে সকালবেলা আনা করিয়ে নিতে পারেন, যারা যারা বাজার করে থাকেন, যারা সবজি বিশেষ করে বিক্রি করে থাকেন তাদেরকে বললে হয়তো তারা এনে দিতে পারেন, তার কারণ তারা যেখান থেকে বাজার করেন সেখান থেকে তারা আনতে পারেন। এবারে এসব তো আগে থেকে তাই বলে রাখতে হয় যারা শহরে থাকে। তো এটা গেল আরেকটা পয়েন্ট। তো এইরকম করে মেনলি আমরা হবিষ্যান্ন ব্রত আমরা সেই দিনটাকে কাটিয়ে থাকি। তো এই যে এই জিনিসটা প্রত্যেককে এই একটা ভিডিওতে এই কারণে বলার চেষ্টা করছি, পারলে সেপারেট ভিডিও বানাতাম, কিন্তু ভাবলাম একটা ভিডিওতে বললে যারা যারা শুনলে হয়তো একেবারে পেয়ে যাবেন, নাহলে কিছু কিছু ক্ষেত্রে সেপারেট ভিডিও বানানোটাও দেখা গেছে সুবিধাজনক। কিন্তু এইবার যেহেতু সময়টা তেমন নেই, কালকেই যেহেতু হবিষ্যান্ন, এই কারণে একটা ভিডিওতেই সম্পূর্ণ কথাগুলি আপনাদের জানানোর চেষ্টা করলাম, যা যতটুকু আমার জানা আছে, যা যতটুকু এখানে লেখা আছে ততটুকু হিসেব অনুসারে। এইটা গেল মেনলি জিনিস। আর এই যে হবিষ্যান্ন ব্রত, আরেকটা কথা বলে রাখি, এই যে হবিষ্যান্ন বাস্তবে এইখানে এই যে হবিষ্যান্ন যে আমরা বলছি না, এটা একটা দারুণ একটা তাৎপর্য আছে, কথাটার মধ্যে একটা দারুণ একটা ইম্পর্টেন্স আছে। সেই ইম্পর্টেন্সটা হচ্ছে হলো এটাকে না একেবারে কিন্তু উপোস বলা হয় না। এটা কিন্তু এমন কিছু না যে আমরা সারাদিন একদম কিছু খাবো না, তা না। এই যে হবিষ্যান্ন, হবিষ্য তার সাথে যে অন্ন, তার মানে এখানে আমরা ভাতটা খাই, যার ফলে আতপ চাল কথাটা বলা হয়েছে। আর বাদ বাকি যে জিনিসগুলো সেগুলো কিন্তু এই কারণে আছে। এই যে তিল বাটা, দেখবেন কালো তিল বেটে খাওয়াটা এমনিই ঠাকুর বলেছেন তা ভালো, আমাদের চোখের জন্য এমনিই তা ভালো কালো তিল। তাই সেগুলো এবারে কি না, যারা ডেলি ডেলি খান না বা যারা পান না খেতে, ডেলি না হলেও যাদের অভ্যেস নেই তেমন খাওয়ার, তারা কালকের জন্য এনে একটু খাওয়ার চেষ্টা করবেন। চেষ্টা কি প্রাণপণে একদম করাটা হচ্ছে হলো ঠিক, তার কারণ তা আমাদের শরীরের জন্য ভালো, বিশেষ করে আমাদের চোখের জন্য। তো এই জিনিসগুলোই মেনলি আমাদের পালনীয়, এইগুলোই ছিল, তাই আপনাদের আজকের আলোচনায় তা জানানোর চেষ্টা করলাম। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আমাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই কথাগুলি সময় অনুসারে জেনে যেতে পারে। আর কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।